হচ্ছে সেন্টেন্সের এমন একটি শব্দ বা শব্দাংশ যেটা দিয়ে কোনো কিছু কি হয় হওয়া বোঝাবে, হওয়া বা থাকা বা করা বোঝাবে, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়। এক হচ্ছে যে শব্দ দ্বারা কাজ করা বুঝাবে বুঝাবে তাকেই আমরা কি বলবো, ভার্ব বলবো। আর হচ্ছে কাজ করা ছাড়াও অনেক সময় কি হওয়া, যদি হওয়া বুঝায় তাহলেও সেটা ভার্ব। যেমন হচ্ছে আই অ্যাম এ টিচার, আমি হচ্ছে শিক্ষক। সুতরাং যে অ্যাম যে হলো এটা হওয়া বোঝাচ্ছে, এটা কি হচ্ছে, হওয়া বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে ভার্ব। আবার যদি আমরা বলি আই হ্যাড এ বুক, আমার একটা বই আছে, তো এটা বইটা তো আমার কাছে আছে বা থাকা বোঝাচ্ছে, এই থাকা বুঝালে হচ্ছে ভার্ব। অর্থাৎ কি কি বুঝাবে, ভার্বটা হচ্ছে এক হচ্ছে কোনো কিছু করা বুঝাবে, কাজ করা বুঝাবে, হওয়া বুঝাবে এবং থাকা বুঝাবে। এই তিনটা যদি বোঝানো হয় তখন তাকে আমরা ভার্ব বলবো। আর ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট, মানে অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় পার্ট, অত্যাবশ্যকীয়। এইটা ছাড়া, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না। অর্থাৎ ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় পার্ট, যেটা ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। এবং ভার্ব কাকে বলে, যে সকল শব্দ দ্বারা কোনো কিছু হওয়া থাকা বা করা বোঝায় তাকেই ভার্ব বলে। এতটুকু ক্লিয়ার? ডেফিনেশনের এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট, নেক্সট যাই, ক্লাসিফিকেশন অফ ভার্ব। মানে ভার্বের হচ্ছে প্রকারভেদ। এখানে দেখেন আমরা ভার্ব হচ্ছে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। আজকে যে ক্লাসটা নিব এটা মূলত হচ্ছে ফাইনাইট ভার্বের উপর নিব। এই কিসের উপর নিব, ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বের ক্লাসটা অন্য দিন নেওয়া হবে। কারণ হচ্ছে আমরা যদি হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব দুইটাকেই যদি কভার করতে যাই তাহলে আপনার 10টা থেকে 11টা বেজে যেতে পারে। ফাইনাইট ভার্ব কাকে বলে, আমরা দুই জায়গা থেকেই প্রশ্ন এসে থাকে। ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব, ভার্বের কাজ করা বোঝায়, যে ভার্ব টেন্স, টেন্স, টেন্সে কি হয়, টেন্সে হচ্ছে ভাব পরিবর্তন হয়। টেন্সের সাবজেক্ট সাবজেক্ট, টেন্স, সাবজেক্ট এবং হচ্ছে কি নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। নাম্বার অনুযায়ী যে ভার্বটা পরিবর্তন হবে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। তাহলে ভার্ব কি, ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা টেন্স, সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী ভার্বটা পরিবর্তন হবে তাকেই আমরা কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। হ্যাঁ। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ফাইনাইট ভার্বের এক্সাম্পল, যেমন উই লাভ টু লার্ন ইংলিশ। আমরা হচ্ছে ইংরেজি শিখতে ভালোবাসি। সুতরাং হচ্ছে এই লাভ, তো এই লাভটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আর যদি আমরা এই উই এর জায়গায় যদি আমরা হি বসাই তাহলে কি, হি প্রেজেন্ট টেন্সে যদি থাকি, হি লাভস টু লার্ন ইংলিশ। দেখেন একই জিনিস, দুইটা হচ্ছে লাভ, একই সেন্টেন্স, একই সবকিছু, শুধু সাবজেক্টের কারণে কি হলো, সাবজেক্টের কারণে এই এর ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে কি সাবজেক্টের কারণে হতে পারে, নাম্বারের কারণে হতে পারে, হুম, আবার হচ্ছে টেন্সের কারণে হইতে পারে। লাভটা কি হইতে পারে, লাভও হতে পারে পাস্ট টেন্স হলে। তো এরকম টেন্স এবং সাবজেক্ট নাম্বার অনুযায়ী যে ভার্বের পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়, ফাইনাইট ভার্ব। আর যেটার হচ্ছে পরিবর্তন হবে না সেটাকে হবে নন ফাইনাইট ভার্ব। যেমন এখানে দেখেন টু লার্ন আছে, টু লার্ন, এখানে আছে কি টু লার্ন। তো এই টু লার্নটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটার হচ্ছে সাবজেক্ট, টেন্স বা নাম্বার কোনো কিছুই যাকে পরিবর্তন করাতে পারবে না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটুকু বুঝতে পেরেছেন? আপনারা হচ্ছে স্যার।
হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা চ্যাট বক্সেও করতে পারবেন, অথবা হচ্ছে অন্য ভাবেও আপনাকে প্রশ্ন করতে পারবেন। একজন বলেছেন যে স্যার আমার কথা ডাবল শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। স্যার এই নন ফাইনাইট বার বা ফাইনাইট বার এটা একটু আরেকবার একটু কি করেন স্যার বলেন। আচ্ছা, যে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যেগুলো যেগুলো কি হবে, টেন্স, বাক্যের যে টেন্স আছে, টেন্স, সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে। যেমন তাকে হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। যেমন উই লাভ টু লার্ন ইংলিশ, এইখানে দেখেন উই আছে, হ্যাঁ, উই এর কারণে কাছে লাভ, LOVE হয়েছে। বাট এই সেম টেন্সে যদি এই উই এর জায়গায় যদি হি দেই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল, লাভটা কি হবে, লাভস হয়ে যাবে। LOVES, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এই ভার্বটা তো একটা চেঞ্জ হয়ে গেল, এই যে যে ভার্বটা চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এক কথা হচ্ছে চেঞ্জ যদি হয়ে যায়, কি অনুযায়ী চেঞ্জ হবে, এক হচ্ছে টেন্স, নাম্বার আর সাবজেক্ট, এগুলোর মধ্যে দিয়ে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন এই সেন্টেন্সে দেখেন উই লাভ টু লার্ন ইংলিশ, এই টু লার্ন, এইটা দেখেন দুইটা টেন্স বা সেন্টেন্স যেটাই করেন না কেন, এই টু লার্নটা চেঞ্জ হচ্ছে না, যেটা আছে সেটাই থাকতেছে, এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নিচে যাই। আচ্ছা দেখেন, এখন ফাইনাইট ভার্ব, আচ্ছা এখানে এক্সাম্পল দিচ্ছি। ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্ট, পার্সন এবং নাম্বার দ্বারা হচ্ছে বা টেন্স দ্বারা হচ্ছে রূপে পরিবর্তন হয়। এখন হচ্ছে নন ফাইনাইট ভার্ব তো বলেছি। এখন হচ্ছে ফাইনাইট ভার্ব আর দুই রকম, দুই প্রকার। ফাইনাইট ভার্ব কয় কয় প্রকার? ফাইনাইট ভার্ব মূলত হচ্ছে দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যেটা সেন্টেন্সের মূল ভার্ব সেটাকে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর যেটা হচ্ছে কোনো সেন্টেন্স গঠন করতে মূল ভার্বকে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই দুটো আমরা আলোচনায় আসবো। আচ্ছা, এখন প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি, যেটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যে ভার্ব কি হচ্ছে, এক হচ্ছে স্বাধীনভাবে ব্যবহৃত হবে, কি হবে, স্বাধীনভাবে ব্যবহৃত হবে, তাই হচ্ছে কি, তাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এক কথায় একটা সেন্টেন্সের মূল যে ভার্বটা থাকবে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন ইয়েস্টারডে উই ওয়েন টু দ্য মার্কেট। দেখেন এইখানে আমরা হচ্ছে গতকাল কোথায় গিয়েছিলাম, বেড়াতে গেছিলাম, ওয়েন্ট যে আছে, তার মূল কাজ কোনটা, ওয়েন দিয়েই বোঝানো হচ্ছে। সুতরাং এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মুখ্য মুখ্য ভার্ব। এখানে দেখা যাচ্ছে শি সুইমস ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটে, তাহলে কি কোনটা ভার্ব, কোনটা বোঝাচ্ছে, এই সুইমস। সুতরাং এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্বকে যে সাহায্য করে তাকেই হচ্ছে অক্সিলারি ভার্ব বলে। যেমন একটা এক্সাম্পল দেখি, আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে যাই তাহলে কি হবে, আই হ্যাভ রিড দা বুক, আমরা হচ্ছে আমি বইটা পড়েছি। রিডটা হচ্ছে কি, মেইন ভার্ব। এই বাক্যের মূল ভার্ব কোনটা, আমরা পড়েছি, এই পড়াটা হচ্ছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা হচ্ছে মেইন ভার্ব। তো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী গঠন করার জন্য কি এসেছে, হ্যাভটা এখানে এসেছে। তো হ্যাভটা কি করলো, এই প্রিন্সিপাল ভার্বের কি গঠনে সহযোগিতা করলো। সুতরাং এটাই হচ্ছে কি, সাহায্যকারী ভার্ব। আবার যদি বলা হয় আই অ্যাম গোয়িং টু কলেজ, আমি হচ্ছে কলেজে যাচ্ছি, তা যেটা হচ্ছে সাবজেক্ট,
টেন্স অনুযায়ী যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটাই কি হয়, দুই রকম হয়, একটা মূল ভার্ব বা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে দেখেন গোটা কি হয়েছে, গোয়িং। আমরা স্কুল কলেজে যাচ্ছি, যাওয়াটা হচ্ছে মূল ভার্ব, সুতরাং হচ্ছে কি এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর যে গোটাকে গোয়িং করতে সহযোগিতা কে করেছে, এম। তো এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা দেখেন, এখন আমরা পড়েছি কি ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা কি প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, কত, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজ ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্বের যে ভার্বের কি অবজেক্ট থাকবে, কি থাকবে, যে ভার্ব এর অবজেক্ট থাকবে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। আর যেটা হচ্ছে অবজেক্ট থাকবে না তাকে কি বলা হবে, তাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট কোনগুলো কিভাবে বুঝবো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যেটা অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেটা অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আই বট বট এ পেন লাস্ট উইক। আমি গত সপ্তাহে একটা কলম কিনেছিলাম। তো ভাবকে প্রশ্ন করি তাহলে কি কিনেছিলাম, কলম কিনেছিলাম, এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং বাই বা বট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার যদি বলি আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, কি গিয়েছিলাম, উত্তর নাই, কাকে গিয়েছিলাম, উত্তর নাই, সুতরাং এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই পর্যন্ত ক্লিয়ার? অর্থাৎ একটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে না। আচ্ছা দেখেন, কিছু প্রশ্ন আছে, আপনারা হচ্ছে চ্যাট বক্সে অ্যান্সারটা দেন। আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড ইজ বা অ্যান, এই ডিডটা এখানে কোন ধরনের ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, একজন বলছে প্রিন্সিপাল ভার্ব, কারো অন্য কোনো, না স্যার, অক্সিলারি ভার্ব। একজন বলেছেন অক্সিলারি ভার্ব। আচ্ছা, আরো কোনো এখানে ভিন্ন রকম অ্যান্সার আছে কিনা? প্রিন্সিপাল ভার্ব হইবে, কারণ যেহেতু একটা সেন্টেন্সে একটাই ভার্ব, সেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব। ওয়ান ডি। আচ্ছা দেখেন, এখানে লেখা আছে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। সুতরাং কোনো কিছু দিয়ে করা কি হচ্ছে, কি থাকে, কি একটা ভার্ব কি থাকে, করা থাকে, মূল ভার্ব থাকে, অথবা কি হওয়া বুঝাবে, একটা কি থাকা বুঝাবে, এটা হচ্ছে ভার্ব। এই তিনটে হচ্ছে ভার্ব। আই ডিড দ্য ওয়ার্ক তার মানে কি করা বোঝানো হচ্ছে, তাহলে এটা একটা ভার্ব। এখন হচ্ছে কোন ধরনের ভার্ব, এখন হচ্ছে অক্সিলারি ভার্ব কি করে, মূল ভার্বকে সহযোগিতা করে। এখানে যদি ওটা অক্সিলারি ভার্ব ধরি, মূল আর একটা ভার্ব থাকতে হবে যেটা নাই, শুধু এটা হবে না। উইক ভার্ব, তাহলে কি হবে, এটা প্রিন্সিপাল ভার্ব। এ পর্যন্ত যেটা পড়িয়েছি সেটা কি হবে, তাহলে প্রিন্সিপাল ভার্ব, কারণ এটাই হচ্ছে করা বোঝাচ্ছে এবং একমাত্র ভার্ব। এবং আরেকটা কথা বলেছিলাম আমি যে প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কি হবে না, কোনো সেন্টেন্স হবে না। সুতরাং এটা যদি অক্সিলারি ভার্ব ধরি তাহলে অন্য, বা উইক ভার্ব ধরি বা স্ট্রং ভার্ব ধরি, যেটাই ধরি যদি ধরে, তাহলে কি হবে না, কোনো সেন্টেন্স হবে না, কারণ প্রিন্সিপাল ভার্ব অবশ্যই একটা থাকতে হবে। সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। 2 নম্বর আনসার কি হবে? এটাও প্রিন্সিপাল ভার্ব হবে। নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট, কোনো সেন্টেন্স গঠন করা যাবে না কোনটা ছাড়া, প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠন করা যাবে না। আচ্ছা, তারপর 4 নম্বর, 3 নম্বরটা কি হবে বলেন, 3-এর আনসার কি হবে? অক্সিলারি ভার্ব। 3 হবে
অক্সিলারি ভার্ব। 4 নাম্বারটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, যেহেতু শুড আছে, অক্সিলারি ভার্ব আছে। হ্যাঁ, হবে প্রিন্সিপাল ভার্ব। 5 নাম্বারটা কি হবে? টু টাইপস, অ্যান্সার এ। অ্যান্সার কি হবে? বেসড অন অবজেক্টস। অবজেক্টস অনুযায়ী ভার্ব একটা আছে, ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে কি টু টাইপস। 6 নাম্বার কি হবে? ছয় অ্যান্সার নম্বর, বি, টেকস আফটার। দ্য গার্ল টেকস আফটার হার মাদার। তাহলে কি হবে? অ্যান্সার হবে বি। কারণ হচ্ছে ট্রানজিটিভ মানে কি, যার অবজেক্ট থাকবে, কার সেবা যত্ন করে, কাকে নেয়, তাহলে হচ্ছে কি হার মাদার। এটা হচ্ছে কি বা কাকে, কাকে, তার মাকে। সুতরাং হবে বি। 7 নাম্বার কি হবে বলেন? হুইচ সেন্টেন্স ইজ ইন ট্রানজিটিভ ফর্ম। ইনট্রানজিটিভ ফর্ম কিনা অনেকে আবার ভুল করবেন, দেখেন ইনটা কিন্তু হচ্ছে আলাদা আছে, হ্যাঁ? পরীক্ষা হলে অনেকেই ভুল করতে পারে এটা। অ্যান্সার এ হবে ইনট্রানজিটিভ স্যার, ফর্ম না হচ্ছে কি 7। ট্রানজিটিভ ফর্ম? অ্যান্সার কি হবে বলেন? এ হবে। এ হবে। কারণ হচ্ছে ইনটা হচ্ছে আলাদা, প্রিপোজিশন ট্রানজিটিভ ফর্ম। সুতরাং ট্রানজিটিভ ফর্ম কি, যার কি অবজেক্ট হবে। শি স্লেপ্ট, সেটা ঘুমিয়েছিল। কি ঘুমিয়েছিল? একটা সুন্দর ঘুম ঘুমিয়েছিল। সুন্দর ঘুম ঘুমিয়েছিল। কেমন কেমন ঘুম? কি ঘুম? কি করেছিল? ঘুমিয়েছিল। এটা হচ্ছে অবজেক্ট আছে, সুতরাং এটা হবে ট্রানজিটিভ ফর্ম। আচ্ছা, 8 নাম্বারটা দেখেন কি হবে? এটা ইনট্রানজিটিভ হবে। অন্য কারো কোনো প্রশ্ন আছে, অ্যান্সার আছে কিনা? কন্ট্রাডিক্টরি রিপ্লে। আপনি কি দেখি চ্যাট বক্সে কোনো রেসপন্স করতেছেন না বা বলতেছেন না, দুই একজনে শুধু রেসপন্স করতেছেন। সেটা হচ্ছে 41তম বিসিএস পরীক্ষা আসছিল, এটা হবে ইনট্রানজিটিভ ফর্ম। কারণ অ্যারাইভ, পৌঁছেছিলাম, হ্যাঁ, কোথায়? ক্লাসরুমে। কাকে কাকে পৌঁছেছিলাম, কিভাবে, তারপরে হচ্ছে কি পৌঁছেছিলাম, অ্যান্সার আসে না, সুতরাং এটা হবে ইনট্রানজিটিভ ফর্ম। আচ্ছা, আরো কিছু ভার্ব আছে, এগুলো হচ্ছে বাংলায় বেশি আসে এখন যেটা বলবো, কিন্তু এটা হচ্ছে ইংরেজিতে বেশি আসে না। কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে কি সমধাতু ক্রিয়া। কাকে এটা কি বলে? সমধাতুস, মানে একই সেন্টেন্স থেকে, একই অর্থ থেকে ভার্ব হবে এবং অবজেক্ট কর্ম হবে। যদি হয় তাহলে সেটা কি, একই শব্দ থেকে বা একই উৎস থেকে, মূল উৎস থেকে ভার্ব, এবং যদি অবজেক্ট হয় তখন তাকে সমধাতু ক্রিয়া বলে। যেমন হচ্ছে কি, যেমন আই স্যাং এ সং। আমি একটা গান গেলাম, স্যাং কি, গান গেলাম। আর কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে? সং। সিং, সিং মূল হচ্ছে কি, সিং বা সং একই রকম। তো এরকম যদি হচ্ছে একই রকম অর্থ হয়, তখন তাকে কি বলা হয়? কগনেট ভার্ব বলে। এটা থেকে বেশি প্রশ্ন আসে না, বা এখন পর্যন্ত আসে নাই। প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এটা হচ্ছে কিছু কিছু ভার্ব এমন আছে, কিছু কিছু ভার্ব এমন আছে যেগুলোর মিনিং হচ্ছে প্রিপোজিশন আকারে একই রকম থাকে। যেমন সেগুলো কি কি বলা হয়? প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব। যেমন যদি আমরা বলি লুক ইনটু, তদন্ত করা বা দেখা, খুঁজে দেখা। লুক আফটার, লুক আফটার, দেখাশোনা করা। তো এরকম যদি থাকে, বা হচ্ছে হ্যাঙ্কার আফটার, কোনো কিছুর পিছনে দৌড়ানো বা ঝুঁকে পড়া। তো এরকম কিছু কিছু প্রিপোজিশন যুক্ত কি থাকে, ওয়ার্ড থাকে। সুতরাং এগুলো হচ্ছে গ্রুপ ভার্বস বা গ্রুপ ভার্বস বলে, অথবা প্রিপোজিশনাল ভার্ব বলে। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো কি হিসেবে থাকবে? সিনোনিমস, অ্যান্টোনিমস বা প্রিপোজিশন, এবং হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করা হয়। সুতরাং এগুলো হচ্ছে পরীক্ষায় আসতে পারে, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে এবং মিনিং গুলো জানতে হবে।
আচ্ছা, স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন। ওই স্যার ওই কগনেট ভার্ব নিয়ে আসলে ওই যে আপনি একটা এক্সাম্পল দিলেন যে হি স্যাং আ সং, হ্যাঁ, এখানে স্যাং কে তো স্যার হচ্ছে ট্রানজিটিভ হিসেবেও দেওয়া যায় কগনেট হিসেবেও দেওয়া যায়, তো দুইটা অপশন একসাথে থাকলে আমি কগনেট না দাগিয়ে যদি হচ্ছে ট্রানজিটিভ দাগাই এটা কি ভুল তখন হবে? অবশ্যই ট্রানজিটিভ দাগাবেন, ট্রানজিটিভ ভার্ব দাগাবেন। ধরেন বিশাল বড় একটা পুকুর, হ্যাঁ, এটা হচ্ছে বিশাল বড় একটা পুকুর। এই পুকুরে সকল জায়গায় কি থাকে, না পানি আছে। সকল জায়গায় কি আছে, পানি আছে। এখন এইখানে ধর একটা মাছ আছে, এখানে কি আছে, একটা মাছ আছে। এখানে কি থাকতে পারে, মাছ আছে। আপনাকে যদি বলা হয় যে মাছ কোথায় আছে, এই জায়গার মধ্যে মাছ কোথায় আছে, আপনি কি বলবেন, যে পানিতে মাছ আছে না পুকুরে মাছ আছে? কোনটা পুকুরে বলবেন? মাছ আছে। পুকুরে মাছ আছে। তার মানে সবসময় সেফে থাকবেন। এক্সাক্ট ভিতরে যাওয়ার দরকার নেই, যেটা ওয়াইড অ্যান্সার সেটাই আপনি যাবেন। ক্লিয়ার? এটা শুধু এই ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য এরকমটা না, সকল আনসারের ক্ষেত্রে সেম রুলস অ্যাপ্লিকেবল। অনেক পাবেন পরীক্ষা, দেখবেন যে দুইটা অ্যান্সার থাকে, দুইটা অ্যান্সার থাকে। যেমন একটা আমরা এক্সাম্পল বলি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ রোলিং স্টোন গ্যাদার্স, এখানে আন্ডারলাইন থাকে। এটা অনেক পরীক্ষা আসছিল, আপনি যদি নাও পান কবে 1000 পরীক্ষায় এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে, এই প্রশ্নটা এসেছে। যদি নাও আসে কমপক্ষে 1000, এটা আনসার আপনার কি দেখাবেন, দুইটা অপশন দেই। এইটা হচ্ছে ধরেন অ্যাডজেক্টিভ পার্টিসিপল, বলেন কোনটা দাগাবে, কোনটা অ্যান্সার করবেন? আমি স্যার পার্টিসিপল পার্টিসিপল, দাগাবো। আগে কি দাগাবেন, পার্টিসিপল। পার্টিসিপল দাগাবো স্যার। অন্য কারো কোনো অ্যান্সার আছে কিনা? আর আমি অ্যাডজেক্টিভের দাগাবো। অ্যাডজেক্টিভ দাগাবেন। যে হচ্ছে অ্যাডজেক্টিভ দাগাবেন তার অ্যান্সার হচ্ছে বেশি যুক্তিসঙ্গত, এবং এটাই হচ্ছে রাইট। কারণ হচ্ছে ইংলিশে সবসময় প্রথম প্রেফার করবেন পজিশন, পজিশন অনুযায়ী যেটা হয় সেটাই আপনি দাগাবেন। পার্টিসিপলও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। জি পার্টিসিপলও কি স্যার। হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। কিন্তু হচ্ছে এই জায়গাটা কি, পজিশন অনুযায়ী ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং আপনি হচ্ছে অ্যাডজেক্টিভ দাগাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। অ্যাডজেক্টিভের ভিতরে হচ্ছে কি থাকে, পার্টিসিপল থাকে। সুতরাং কোনটা হবে, অ্যাডজেক্টিভ দাগাবেন। আচ্ছা, প্রিপজিশনাল ভার্ব, গ্রুপ ভার্বস এটা বলেছি। এখন দেখেন রিফ্লেক্সিভ ভার্ব, এইটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। রিফ্লেক্সিভ প্রোনাউন আসে, কিন্তু হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব আসে না। তারপর এগুলো বলি, যে সকল ভার্ব, যে সকল ভার্বের মধ্যে কি থাকে, সাবজেক্ট অবজেক্ট দুটাই হচ্ছে নিজেকেই প্রকাশ করা হয়, তখন তাকে কি বলা হয়, তখন তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়। যেমন আই ডোন্ট মেক অ্যাভেল মাইসেলফ ইন দ্য মিটিং। মিটিং এ আমি নিজেকে কি করি নাই, সহজলভ্য করি নাই। সুতরাং কি, এই যে অ্যাভেইল মানে নিজেকে কি করা, প্রকাশ করা বা নিযুক্ত করা বা নিজেকে সঙ্গে থাকা, কাকে করি নাই, আমাকেই করি নাই। সাবজেক্ট ভার্ব যা, অবজেক্টও কি same একই। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এখান থেকে বেশি প্রশ্ন আসে না। এখন দেখেন লিঙ্কিং ভার্ব, এখান থেকে অনেক প্রশ্ন আসে। লিঙ্কিং ভার্ব থেকে অনেক প্রশ্ন আসে। যে সকল ইন্ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ ভার্ব কি, তার সাথে কি থাকবে না, কোনো অবজেক্ট ঠিক থাকবে না, থাকবে না। অবজেক্ট থাকবে না। এর জন্য সম্পূর্ণ করার জন্য একটি অতিরিক্ত ওয়ার্ড বেছে নেয়, অতিরিক্ত কি নেবে, বেছে নিবে, ওয়ার্ড বেছে নিবে। তাহলে তাকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব বলা হবে। অর্থাৎ লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে এই সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব থাকবে, লিঙ্কিং ভার্ব, অবজেক্ট বলতে পারেন, অথবা এক্সটেনশন বলতে পারেন। এটা কি বলা হয়, এক্সটেনশন, একটা অতিরিক্ত ওয়ার্ড নিবে।
হ্যাঁ, এবং যেটা নিবে সেটা এই সাবজেক্টের মধ্যেই নিহিত থাকবে, এই পরের যে ওয়ার্ডটা নিবে সেটা সাবজেক্টের মধ্যেই নিহিত থাকবে। এরকম যদি ওয়ার্ড বলে তখন তাকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ ভার্ব। এই দুইটা মুখস্থ রাখবেন। এই দুইটাই হচ্ছে বেশি হচ্ছে আসে, মানে দুইটা হচ্ছে একই ধরনের ভার্ব। এটা আর একটা নাম আছে প্রসেস ভার্ব। এখান থেকে অনেক প্রশ্ন আসে। অথবা আমরা হচ্ছে অনেক সময় যখন নাউন চ্যাপ্টার পড়েছি, আমরা কি বলেছি নাউন, তখন আমরা কি বলছি লিঙ্কিং ভার্ব। কি বলেছিলাম, একটা রুলস পড়েছিলাম, লিঙ্কিং ভার্ব এরপরে কি থাকে, এরপরে একটি মাত্র শব্দ থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল রুলস পড়েছিলাম। তো এখন যদি দেখি কি, আই বিকেম রিচ, আমি ধনী হয়েছিলাম। এখন হয়তো বা ধনী নাই, কিন্তু একসময় হয়েছিলাম, সেটা মনের দিক থেকে হোক বা ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক, আমি হতেই পারি। তো এই বিকামটা হচ্ছে এখানে কি দেখেন, আই যা, এই রিচও কিন্তু কি একই ব্যক্তি, একই ধরনের হচ্ছে, এটা একজন কোয়ালিটি বোঝানো হচ্ছে। সুতরাং এটা বিকামটা হচ্ছে কি হবে, বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব। অথবা দা মিউজিক সাউন্ডস গুড, তো এই মিউজিকটা কি সুন্দর লাগছে বা সুন্দর শব্দ হচ্ছে। সুতরাং দা মিউজিকও যা, গুডও কিন্তু তা, সেই শব্দটা কি করতেছে, এই মিউজিক যেরকম এই গুডটাও ঠিক একই রকম। সুতরাং হচ্ছে এটা হচ্ছে সাউন্ডসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কপিউলেটিং ভার্ব অথবা প্রসেস ভার্ব। বুঝতে পেরেছেন এইটুকু? আপনাদের সবচেয়ে ভালো হবে যে লিঙ্কিং ভার্ব যে কটা আছে সেই কটা আপনারা মুখস্থ করে ফেলবেন। কি হবে, মুখস্থ করে ফেলবেন। খুব বেশি বেশি মুখস্থ করতে হবে না। আপনারা শুধু হচ্ছে বলবেন অ্যাপিয়ার, ফিল, ফল, বিকাম, আর হচ্ছে সাউন্ড, স্মেল, টেস্ট, আর হচ্ছে সিমস, এই কটা পড়লেই হবে। রিমেইন, বাকিগুলো না পড়লেও চলবে। বুঝতে পেরেছেন? আর বি ভাব তো বোঝেন, এম ইস, আর ওয়াজ, ওয়ার, যা আছে সেটা, এই কটাই হচ্ছে মুখস্থ করলে হবে। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, অ্যাডমিন সেকশনে যারা আছেন তাদেরকে বলবেন, আমি আমার এই শিট হচ্ছে দিয়ে দিব। হুম, অসুবিধা নাই, বা এই হচ্ছে স্লাইড আমি দিয়ে দিব। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে, বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? না স্যার। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করবেন, না হলে আমার কথা আপনারা শুনতে পারতেছেন নাকি পারতেছেন না এইটা আমি বুঝতে পারবো না। আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে, কোনো ট্রানজিটিভ ভার্বকে সম্পূর্ণ করার জন্য। কি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে কি একটা অবজেক্ট থাকবে, ভার্বের পর কি থাকবে, একটা অবজেক্ট থাকবে। এই অবজেক্টকে সম্পূর্ণ করার জন্য, মানে ভার্বের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অবজেক্টের পরে আর একটা হচ্ছে অবজেক্ট থাকবে। কি থাকবে, একটা হচ্ছে অবজেক্ট থাকবে, অথবা কমপ্লিমেন্টারি ওয়ার্ড থাকবে। কি থাকবে, কমপ্লিমেন্টারি কি থাকবে, ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ড যদি থাকে তাহলে এই ভার্ব যে থাকবে, যে ভার্বটা থাকবে, এটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। কি বলবো, ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। দেখেন এখানে কোনো এক্সাম্পল দিয়েছি, দেখেন কিছু, উই কনসিডার হিম অনেস্ট, উই কনসিডার হিম অনেস্ট। আমরা কি বলেছিলাম, আমরা তাকে হচ্ছে কনসিডার করেছিলাম, বিবেচনা করেছিলাম, কাকে, তাকে। তাই এইটা হচ্ছে অবজেক্ট। এখন এই অবজেক্টের অর্থটা সম্পূর্ণ করার জন্য কি করা দরকার, কনসিডার করেছিলাম, কি কনসিডার করেছিলাম, তাকে অনেস্ট, সৎ হিসেবে কনসিডার করেছিলাম। সুতরাং এই ধরনের যদি প্রকাশ করা হয় তখন তাকে এটা কি বলবো, ফ্যাক্টিটিভ ভার্ব। এটা ধরেন এখানে অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্টারি ওয়ার্ডস। আবার এখানে দেখেন, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। একটা মানুষকে তো আমরা বানাতে পারি না, সুতরাং কি বানিয়েছিলাম, ক্যাপ্টেইন। তো এই অবজেক্ট, এই হিমও যা, এই হচ্ছে ক্যাপ্টেইনও তা, হিমও যা, ক্যাপ্টেইনও তা। সুতরাং এটা হচ্ছে, এই মেডটা হচ্ছে এখানে ফ্যাক্টিটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এখানে কিছু কোশ্চেন আছে, রিয়েল কোশ্চেন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো আপনারা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেখেন, সিং ইজ বিলিভিং। এখানে এর বিলিভিংটা হচ্ছে
কোন ধরনের ভার্ব? আর এখানে তো উত্তর হবে এ স্যার। এ ভার্ব তো ভার্ব মানে অপশন এ, তাই তো? জি স্যার। অপশন এন, কমপ্লিমেন্ট অফ ভার্ব। কমপ্লিমেন্ট অফ ভার্ব কেন? ইস, ইসটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ বি ভার্ব। বি ভার্ব, এটাকে একটা কি ভার্ব বলা যায়? ক্যাপিলেটিভ ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব আর কি সিং, যা দেখে দেখি তাই কি আমরা বিশ্বাস করি। সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কি কমপ্লিমেন্ট অফ ভার্ব। আচ্ছা, 2 নম্বর কি হবে? দা ডগ, দা ডগ ওয়েন্ট ম্যাড, পাগল হয়ে গিয়েছিল। বলেন এটা কোন, কোনটা আনসার হবে? তো তো আমার মনে হচ্ছে ডি, ডি হলো। দেখেন, দা, দা ডগ যেটা, ম্যাডও হচ্ছে সেটা। ওয়েন্ট, কে পাগল হয়ে গিয়েছে, কে পাগল হয়েছে? দা ডগ। সুতরাং এটা হবে ক্যাপিলেটিভ বা লিঙ্কিং ভার্ব। 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা কি হবে? কোশ্চেন নং 3। এটাতে ডি হবে। ট্রানজিটিভ ভার্ব। একজন হচ্ছে বি লিখেছেন, বি হচ্ছে আগের না পরের সেটা বুঝতে পারতেছেন না। কি লেখা আছে দেখেন, হুইচ অফ দা ফলোইং, হুইচ অফ দা ফলোইং, নিচের কোনটি, নিচের কোনটি কিনা ইজ নট এ ইনকমপ্লিট ভার্ব, মানে অসম্পূর্ণ ভার্ব নয়। তার মানে কি সম্পূর্ণ ভার্ব, কি তার মানে এটা কি সম্পূর্ণ ভার্ব। স্যার সম্পূর্ণ ইনট্রানজিটিভ হবে এটা। কি হবে তাহলে? সম্পূর্ণ হচ্ছে কি, যেটা দিয়ে সেন্টেন্সের পুরোপুরি অর্থ প্রকাশ করা যায়, স্বাধীনভাবে ব্যবহার করা যায়। অক্সিলারি ভার্ব সম্পূর্ণ না, কারণ কি এটা হচ্ছে অন্যকে সাহায্য করে। সেমি অক্সিলারি সম্পূর্ণ না। বি ভার্ব সম্পূর্ণ না, অন্যকে সহযোগিতা করে যদি না সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি, অবজেক্ট থাকতে নাও পারে কিন্তু সে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে বা স্বয়ং সম্পূর্ণভাবে বা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং আনসার হবে বি। এখন হচ্ছে অক্সিলারি ভার্ব এবং হচ্ছে মডাল ভার্ব, দুইটার মধ্যে পার্থক্য কি কেউ একজন বলেন? অক্সিলারি ভার্বের মধ্যে হলো ওই বি ভার্ব থাকবে, তারপর হইছে ডু ভার্ব থাকবে, হ্যাভ ভার্ব থাকবে। আর মডাল ভার্ব তো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড, বেটার, তার অফ, ইউজ টু, আচ্ছা, এগুলো। ক্যান দুটাই হচ্ছে মডাল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্বও হতে পারে, তাই কি না? শ্যাল অক্সিলারি অক্সিলারি ভার্বও হতে পারে, মডাল ভার্বও হতে পারে। আমি বলছি দুইটার মধ্যে স্পেসিফিক কোনো পার্থক্য আছে কিনা। স্যার এরা বিশেষ বিশেষ অর্থ দিতে পারে, যেমন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ক্যান পারা বোঝাবে, কিছু কিছু ক্ষেত্রে একটু জোর দেওয়া বুঝাইতে পারে, আবার মোডালের মধ্যে হচ্ছে মাস্ট আছে, এরা একটু জোর দেওয়া বুঝায়, অক্সিলারি সহায়ক হিসেবে কাজ করে, এরকম কিছু কি স্যার? মোটামুটি আসতেছে। টেন্সে ব্যবহৃত হবে, প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে।
এটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। আর মডাল হচ্ছে কোনো সেন্টেন্সের বা কাজের ধরনের তীব্রতা বোঝানো হবে কি, তীব্রতা বা ধরন, যে কোনো কাজের ধরন হবে তীব্রতা কিরকম করতে পারে। যেমন যেমন আমি যে আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটা অবশ্যই করব, কি করব, অবশ্যই করব। আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটা অবশ্যই করব। তো এইরকম যদি তীব্রতা বোঝায়, মানে এটা হচ্ছে বেশি জোর দেওয়া হয়, কি দেওয়া হয়, মাস্ট দিয়ে এখানে কি জোর দেওয়া হয়। আবার যদি যদি বলি আই মে ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতেও, আমি সম্ভবত কাজটা করতেও পারি, নাও পারি। অনেকে বলেন যে আই এর পরে মে বসাইলে বা আই এর পরে যদি উইল বসানো হয় তাহলে সেন্টেন্সটা ভুল। এটা কিন্তু আসলে ঠিক না। এই শ্যাল বা মে এগুলো হচ্ছে কি, এগুলো দিয়ে বোঝানো হয় যে কাজটা আমার কিরকম ভাবে করবে বা কত তীব্রতা আমি দিয়ে কাজটা বোঝানো হচ্ছে। অক্সিলারি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেগুলো আছে, হ্যাভ বিন যা আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো আমরা চেনো। মরাল ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্ব গুলো থাকবেই প্লাস এর সাথে কি থাকতে পারে, নিড। এটার অর্থগুলো আপনারা বুঝবেন। নিড মানে হচ্ছে কি প্রয়োজন, নিড মানে অটো। হচ্ছে প্রয়োজন। আউট টু মানে কি, এটা নৈতিকভাবে যে বাধ্য থাকবে যে কাজে, তাকে বলা হয় আউট টু। আবার হচ্ছে মাস্ট মানে অবশ্যই করব, হ্যাড টু মানে অবশ্যই করবে, যেটা হচ্ছে বাধ্যতামূলক ভাবে বোঝানো হয়। আবার ডেয়ার, ডেয়ার মানে কি সাহস বোঝানো হয়, আই ডেয়ার ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি অবশ্যই সেই সাহসিকতার সাথে কাজটা করব। তো এগুলো হচ্ছে মরাল ভার্ব। তো অক্সিলারি ভার্ব এবং মরাল ভার্বের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, দেখেন আমি এবার প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্ন কি হবে বলেন? মাস্ট নট অ্যান্সার, অপশন ডি। অপশন হবে ডি, কেন মাস্ট। নট ডিড, অবশ্যই আপনার কি কি উচিত হবে না, হ্যাঁ, আপনার কি হবে, উচিত হবে না বা অবশ্যই করা ঠিক হবে না। তাহলে কি হবে, অ্যান্সার হবে ডি। 2 নম্বর কি হবে, গুড এখানে ফ্রেন্ডস, প্রকৃত মাস্ট। বন্ধু লিসেন টু ইচ আদার, একে অপরের কথা শোনে নাকি শোনে না, কোনটা হবে, না বেশি শোনে। শোনা উচিত? এইটা শোনা উচিত, মাইটও হতে পারে। নাই তো, হ্যাঁ। মাস্ট হবে, অবশ্যই শুনবে, যে ভালো বন্ধু সে শুনবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা যদি কথা বলি তাহলে কি হবে, নেভার হবে, তারা কেউ শোনে না। ভালো বন্ধু একে অপরের কথা কি ভালো শোনে না, অবশ্যই তার বিপরীতে কথা বলতে হবে। কিন্তু আমরা যে বইয়ের ভাষায় পড়তে যাই তাহলে কি, যে ভালো বন্ধু সে অবশ্যই একে অপরের কথা শুনবে। 3 নম্বরের কোশ্চেন কি হবে, ফ্রি ডি, আই শুড। হ্যাভ, এটা স্যার হচ্ছে, মে হবে। এখানে ইনটা হবে না, তাইলে তাহলে ইনটা, স্যার কুড হবে। শুড হবে তাইলে, হ্যাঁ। হ্যাঁ, আই হ্যাভ এ হেডেক, আমার একটা মাথা ব্যথা হয়েছে, শ্যাল ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, আমি কাউকে বাধ্যতামূলক ভাবে কোনো কিছু কিনতে বলতে পারি না, তাকে রিকোয়েস্ট করতে পারি। মে ইউ বাই সাম, তাকে সম্ভাবনা হতেও বলতে পারি না, তুমি কি কিনতে পারবে, সুতরাং কি কুড হবে। আনসার হবে কি সি নম্বর। আচ্ছা, 4 নম্বর কি হবে, বি, নিড নট কাম। হবে স্যার। ইউ ইফ নিড ইউ নট। হ্যাভ এনি ওয়ার্ক, তোমার যদি কোনো কাজ থাকে তাহলে কি ইউ নিড নট কাম। নিড নট ট্রু হবে না, কারণ নিড নট এটা মরাল ভার্বের পরে কি হবে, মরাল ভার্বের পরে একটা প্রিন্সিপাল ভার্ব আসবে, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কাম, এটা কামিং, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক নাই, এটাও ঠিক নাই, হ্যাঁ অ্যান্সার হবে বি।
5 নম্বর কি হবে বলেন? হ্যাভ টু পে। হ্যাভ টু পে। এ পরিশোধ করতে হবে। অবশ্যই পরিশোধ করতে হবে, তাই তো? অল সিটিজেন্স দেয়ার ট্যাক্সেস, তাদের ট্যাক্স পরিশোধ করতে হবে। শুড বি পেইড, যদি শুড দেখেন এটা স্ট্রাকচার যদি দেন যে এ বলেছেন অল সিটিজেন্স শুড বি পেইড, শুড বি পেইড। দেখি কি হলো, এটা হচ্ছে ভয়েসের যদি যাই, এটা হচ্ছে ভয়েস। যদি প্যাসিভ ভয়েসে থাকে অল সিটিজেন্স শুড বি পেইড, সিটিজেনদেরকে হচ্ছে পেইড করা হবে, বুঝছেন? মিনিং অনুযায়ী এটা হচ্ছে ঠিক নাই। কারণ কি, সিটিজেনদেরকে পেইড করা হবে না, সিটিজেনদেরকে পরিশোধ করতে হবে। দেন প্রত্যেকটাই হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। শুড পে যদি দেওয়া থাকতো, এটা কি থেকে শুড পে, তাহলে আমরা ধরে নিতাম এটা হতো। বা মাস্ট পে, মাস্ট পে অবশ্যই পরিশোধ করতে হবে, তাহলে এটা সঠিক হতো। মাস্ট বি পেইড মানে সিটিজেনরাই হচ্ছে টাকার জায়গায়, আমাদের ট্যাক্স হিসেবে কি ধরেন টাকা দেই, টাকার জায়গায় যদি হচ্ছে এটা থাকতো অল সিটিজেন, তাহলে এটা ঠিক থাকতো। কথা বুঝাইতে পারি নাই মনে হচ্ছে। না স্যার, বুঝতে পেরেছি, মানে এটা তো সবগুলো প্যাসিভ সেন্সে দেওয়া আছে, মানে প্যাসিভ বিষয়টা সেন্স, প্যাসিভ যদি কোনটাকে ধরি তাহলে পেইড এমন করা হবে। বোঝাচ্ছে। পেইড যদি আমরা মূল ভাব হ্যাঁ, ধরি, তাহলে সিটিজেন্স কি কি, সিটিজেন্স কি কোনো মাধ্যম পেইডের মাধ্যম হতে পারে? না, হতে পারে না। সুতরাং এগুলো আনসার হবে না, এগুলো হচ্ছে প্যাসিভে আছে। যদি অ্যাক্টিভ সেন্সে থাকতো তাহলে হচ্ছে হইতো। তাই অল সিটিজেন্স হ্যাভ টু পে, তাদেরকে পরিশোধ করতে হবে। কি হতে পরিশোধ করতে হবে? দেয়ার ট্যাক্সেস, তাদের ট্যাক্স, তাদের কয় পরিশোধ করতে হবে। 6 নম্বর আনসার কি হবে? ডি হবে। কি হবে স্যার, উচিত অর্থে অক্টোবর। 5-এর ডি। আচ্ছা, 6 নম্বর, চিলড্রেন্স ড্যাশ টু রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। স্যার 6 ও ডি হবে। 6-এ হচ্ছে সি হবে। সে জি স্যার। শুড হবে না। কি হবে না? শুড হবে না, কারণ শুডের পরে টু আছে। চিলড্রেন্স নিড টু রেসপেক্ট, তাদেরকে হচ্ছে কি নিড, নিড মানে কি প্রয়োজন, তাদের হচ্ছে পিতামাতাদেরকে সম্মান করা প্রয়োজন। মাস্ট টু, মাস্টের পরে কি বসেছে? মাস্ট টু রেসপেক্ট, মাস্টের পরে টু হবে না, আউটের পরে হচ্ছে টু, টু হয়। প্লাস আউট একটা টু হওয়া উচিত। বাধ্যবাধকতাও বোঝায়। এবং নৈতিকভাবে যেগুলো বাধ্যবাধকতা বোঝায়, দেখেন প্যারেন্টস কে রেসপেক্ট করা কিন্তু হচ্ছে কোনো, যে রেসপেক্ট কে যদি না করে তাহলে সে কি কোনো ক্রাইম করবে? লিগাল কোনো বা আইনগত কোনো বাধ্যবাধকতা তাদের নাই, এটা হচ্ছে নৈতিকভাবে বাধ্যবাধকতা। সুতরাং কি হবে, নৈতিকভাবে তাদেরকে সম্মান করা উচিত। সুতরাং এই জন্য হচ্ছে আউট হবে, অ্যান্সার হবে ডি। আচ্ছা, যতটুকু পড়াইলাম এর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা? যতটুকু পড়িয়েছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই স্যার। আচ্ছা, কোনোদিন আপনাদের প্রশ্ন থাকে না, আসলে এর কারণটা আমি ভালোভাবে বুঝতে পারি না, তাই প্রশ্ন থাকা ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে, সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আজকের ক্লাস এখানে শেষ করতেছি, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ক্লাস করব ইনট্রানজিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। নন ফাইনাইট ভার্বটা বাকি থেকে গেল, কারণ ফাইনাইট ভার্ব পড়তেই আমাদের প্রায় 10টা বেজে যাচ্ছে, আর নন ফাইনাইট ভার্ব পড়তে গেলে সময় আরো বেশি লাগবে। সুতরাং এই একটা টপিক বাদ থাকলো, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা নন ফাইনাইট ভার্ব পড়বো। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।